গত ক্লাসে আমরা সামারি পড়ছিলাম, যদিও সামারিটা আসলে এক ক্লাসে নেওয়ার, বাট সময় স্বল্পতার কারণে আমরা এক ক্লাস শেষ করতে পারি না। তাই আজকে আমরা সামারি পার্ট 2 এ ক্লাস করব। আমরা গত ক্লাসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে সামারি লিখতে হবে না হবে। ওই ক্লাসের সাথে লিংক করে আজকে ভিডিওটা দেখলে মোটামুটি সামারি সম্বন্ধে একটা ভালো একটা ধারণা আসবে আমাদের ইনশাল্লাহ। হ্যাঁ, দেখো এই বিষয়গুলো আমরা গত ক্লাসে সব দেখেছিলাম ঠিকঠাক করে। আমাকে বলবো যে ভাই এতটুকু পর্যন্ত হয়েছিল, এই টাইপের লিখা যাবে না, তারপর দেখবা এই টাইপের সবাই লিখবে। হ্যাঁ, এই যে এইটুকু পর্যন্ত হয়েছিল মনে হয়, তাই না? সামনে বসে যাবা, এই জায়গা দাও। এইটুকু পর্যন্ত হয়েছিল না? অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট নোট হচ্ছে এইটা, যে আমাদের শর্টেনিং টেকনিক শিখতে হবে। এর মধ্যে আমি তো তোমরা যারা বেসিক ক্লাস করেছো না, একদম বেসিক ক্লাস আমি তোমাদেরকে দেখাইছিলাম যে কিভাবে রিডিউস ক্লজ করতে হয়, মনে আছে? আরেকটা টার্ম আছে, এটা বলা হয় অ্যাপোজিটিভ করা। অ্যাপোজিটিভ করা মানে কমা বসিয়ে তথ্য প্রদান করা। এই দুইভাবে আসলে কি করা যায়, রিডিউস করা যায়। তোমাদের আমি ন্যানসন ম্যান্ডেলা প্যাসেজটা কি পড়িয়েছি? ওখানে তোমাদের আমি অ্যাপোজিটিভ নিয়ে একটু বলেছিলাম না, এই যে এফ.ডব্লিউ. ডি ক্লার্ক, দ্য হোয়াইট পলিটিক্যাল লিডার, তোমাদের আমি অ্যাপোজিটিভ নিয়ে কিছু বলিনি? আচ্ছা, আমি ও ন্যানসন ম্যান্ডেলা পুরোটা পড়ানি, জাস্ট ওর গল্পগুলো বলেছিলাম, সামারিটা। আচ্ছা, তাহলে এটা পড়ানোর পর ন্যানসন ম্যান্ডেলা পড়াবো, তাহলে একটু ধারণা সৃষ্টি হবে। হ্যাঁ, তখন সামারি সম্বন্ধে ভালো বুঝতে পারবে। আচ্ছা দেখো, আমি পড়ানি আমাকে বলবা না যে ভাইয়া হচ্ছে পড়ানো। ন্যানসন ম্যান্ডেলা আমি শুরু করেছিলাম কে বলো ক্লাসটা। আচ্ছা দেখো, তো আমি তোমাদের তাহলে একটু ক্লিয়ার করি, ওই ন্যানসন ম্যান্ডেলার পার্টটা আসবে। মানে আমরা তো বেসিক ক্লাস শিখেছিলাম রিডিউস ক্লজ করতে হয় যেভাবে, এই রিডিউস ক্লজ করলে আসলে সেন্টেন্সগুলো অনেক সময় শর্ট হয়ে যায়। আরেকটা টার্ম হচ্ছে কি অ্যাপোজিটিভ করা। অ্যাপোজিটিভ করা মানে কমা বসিয়ে তথ্য প্রদান করা, ঠিক আছে? যেমন ধরো যদি এরকমটা বলি যে আমরা যখন পড়তাম আমাদের সময় প্রিন্সিপাল ছিলেন এরকম যে মিস্টার হাবিবুর রহমান, হু ইজ দ্য প্রিন্সিপাল, অফ রাজশাহী কলেজ, is a good administrator, is a good administrator, and means is a good administrator। হ্যাঁ, তো দেখো এটা তো একটা পরিপূর্ণ সেন্টেন্স, তাই না? তুমি যদি এটিকেও এটুকুকে শর্ট করতে চাও তাহলে কি করতে হবে, এই যে হু আর ইজ কেটে দিবা, ঠিক আছে? তাহলে এই যে দুটা কাটলা না, মিস্টার হাবিবুর রহমান, the principal of the principal of RC is a good administrator। এই যে দেখো এই হুয়ার ইজ কাটছো না, তাহলে কি এই যে এইখানে একটা কমা বসাবা, এটাকে এখানে, এটাকে বলা হয় কেস অফ অ্যাপোজিশন। হ্যাঁ, এই যে অর্থাৎ আমি যেটা বলছিলাম যে পাশাপাশি দুটি নাউন বসবে এবং প্রত্যেকে একে অন্যের পরিপূরক বলা হয়। মিস্টার হাবিবুর রহমান এটাও যেমন একটা নাউন, দ্য প্রিন্সিপাল রাজশাহী কলেজ এটাও কিন্তু একটা নাউন, এবং দুটোরই সমান প্রভাব আছে। তুমি যদি নাউন কেটে দাও, নাউন টু দিয়ে কাজ চালানো যাবে, নাউন টু কেটে দিলেও নাউন অন দিয়েও কাজ চালানো যাবে। যেমন যদি বলো দ্য প্রিন্সিপাল অফ রাজশাহী কলেজ ইজ আ গুড অ্যাডমিনিস্ট্রেটর, তুমি কাকে বুঝছো? মিস্টার হাবিবুর রহমানকে বুঝছো না? আবার দ্য প্রিন্সিপাল রাজশাহী কলেজ কেটে দাও, যদি বলো মিস্টার হাবিবুর রহমান ইজ আ গুড অ্যাডমিনিস্ট্রেটর, কাকে বুঝছো? এই দ্য প্রিন্সিপাল অফ রাজশাহী কলেজকে বুঝছো না? যদি বলি যেমন বাংলাদেশের বর্তমানে ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে? শান্ত। যদি বলি শান্ত, দ্য ক্যাপ্টেন অফ বিডি ক্রিকেট টিম প্লেজ ব্যাট। শান্ত, দ্য ক্যাপ্টেন অফ বিডি ক্রিকেট টিম প্লেজ ভেরি ব্যাড। তাহলে শান্ত দ্য ক্যাপ্টেন অফ বিডি ক্রিকেট টিম, যেই শান্ত সেই দ্য ক্যাপ্টেন অফ বিডি ক্রিকেট টিম না? যদি বলি দ্য ক্যাপ্টেন অফ বিডি ক্রিকেট টিম প্লেজ ভেরি ব্যাড, কাকে বুঝছো? শান্তকে বুঝছো না? যদি বলি শান্ত প্লেজ ভেরি ব্যাড, কাকে বুঝছো? দ্য ক্যাপ্টেন অফ বিডি ক্রিকেট টিমকেই বুঝছো না? এটাকে বলা হয়, তুমি চিন্তা করো যে কতটুকু কমানো যায়। তাহলে তো বলতে পারো যে ভাইয়া আমরা তো
ইয়াতেও শিখেছিলাম রিডিউস ক্লজ করা। শর্টেনিং টেকনিক করার একটা অন্যতম মানে পন্থা হচ্ছে যে এক রিডিউস ক্লজ করে আর একটা হচ্ছে তোমার অ্যাপোজিটিভ করে। এবং রিডিউস ক্লজ করলেও তুমি সিম্পল সেন্টেন্স পাবা কমপ্লেক্স থেকে, অ্যাপোজিটিভ করলেও তাই। তুমি দেখো এখানে কিন্তু একটাই ফাইনাইট ভার্ব আছে ইজ, আর ফাইনাইট ভার্ব নেই। তার মানে কমপ্লেক্স থেকে সিম্পল করার দুটো উপায় হচ্ছে একটা রিডিউস ক্লজ করে আর একটা হচ্ছে কি অ্যাপোজিটিভ করে। একটু হলো শব্দগুলো কমে আসে। এই যে তোমরা এটা লিখেছো না যে আই হ্যাভ এ ব্রাদার, হি ইজ মাই এল্ডার ব্রাদার, এন্ড বলেছি যে 5 সেন্টেন্সের মধ্যে লিখবা। ও শুরু করেছে আই হ্যাভ এ ব্রাদার 1, হি ইজ মাই এল্ডার ব্রাদার 2, হি ইজ হিজ নেম ইজ আসিফ 3, হি ইজ আ ডক্টর 4, হি কমপ্লিট হিজ এমবিএস ফ্রম ঢাকা মেডিকেল। 5টা শেষ, সামারি হয়ে গেল। এবার তুমি এটা দেখো তো 5টা মিলে আমি একটাতে প্রকাশ করেছি না? এই জন্য হচ্ছে সামারিতে ইনফরমেটিভ করতে আসে। একই জিনিস দেখো আমি চেঞ্জ করে লিখছি, মাই এল্ডার ব্রাদার আসিফ ইজ এ ডক্টর হু কমপ্লিটেড হিজ এমবিবিএস ফ্রম ঢাকা মেডিকেল কলেজ। আরো শর্ট হয়ে গেছে না? আরো শর্ট করা যায় কিভাবে জানো? মাই এল্ডার ব্রাদার আসিফ, হ্যাঁ আসিফ আ ডক্টর, আসিফের পরে কমা দিবা এই ডক্টর, ঠিক আছে? তারপরে কি করবা? কমপ্লিটেড হিজ এমবিবিএস ফ্রম ঢাকা মেডিকেল কলেজ। আরো কেটে গেল ইজ, ঠিক আছে? আর এখানে এইখানকার হু কেটে দিলা, তাহলে কি হয়ে গেল? আরো শর্ট হয়ে গেল না? এইটা শিখতে হবে তোমার কাজ, এত দ্রুত সম্ভব না, বাট হোপ আস্তে আস্তে তোমরা এটা শিখে যাবা, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি একটা আইডিয়া হয়েছে না শর্টেনিং টেকনিকের উপর? তোমরা কি নাউনের খাতা পেয়েছো? দেখা আছে সব, একটু পরে দিয়ে দেবো। আচ্ছা তাহলে আজকে কি বার? মঙ্গলবার না? মঙ্গলবার, তাহলে বৃহস্পতিবারের দিন হচ্ছে একসাথে দিয়ে দেবো, নিয়ে এসে সলভ করে দেবো একটু, দেন প্যাসেজটা পড়াবো। আচ্ছা, এইটা একটু তুলতে হবে, লিখো সাম টিপস টু রাইট আ সামারি। লিখেছো? টিপস গুলো দেখো, 1 2 3 4 5 6 7 8, এই একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এখানে অ্যাড না করে আমি হাতে লিখছি, হ্যাঁ? গুরুত্বপূর্ণ পয়েন্টটা দেখো কি হবে, তোমরা আগে এটা তুলতে তুলতে আসো। Do not use first or second person. You must use third person singular. But you can use first person plural if text demands. ওকে, তুলে ফেলো প্রত্যেকটা, দেন আমি একটা একটা করে পয়েন্টসগুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে মূলত একটা টিপস দেওয়া হয়েছে তোমাদের সামারি লেখার ক্ষেত্রে। আগে তো কখনো এভাবে লিখোনি বা প্যাসেজটা কখনো এভাবে পড়োনি, কারণ 9 10 মানে আনসিন প্যাসেজও পড়তো, ওইভাবে গুরুত্ব দিয়ে এত গুরুত্ব দিয়ে আসলে প্যাসেজ কখনো পড়া হয়নি। তো বাসায় এখন থেকে গুরুত্ব দিয়ে প্যাসেজগুলো পড়তে হবে, একটু সময় লাগুক সমস্যা নেই, বাট এটা তোমার অনেক অনেক হেলদি হবে, টিকে থাকবে মাথায়। তো তুমি যখন একটা প্যাসেজ পড়বে তুমি জানো যে প্যাসেজ থেকে আমার অনেক পার্টস, একটা প্যাসেজ থেকে আমার সামারি লেখা শিখতে হবে, একটা প্যাসেজ থেকে আমার ফ্লোচার্ট লেখা শিখতে হবে, সেখান থেকে আমার এমসিকিউ পাঠতে হবে, সেখান থেকে আমাকে প্রশ্নের উত্তর পাঠতে হবে, অর্থাৎ অনেকগুলো টার্ম আমরা একটা প্যাসেজের মধ্যে পাই। তুমি তো জানো না যে প্যাসেজ থেকে সামারি পড়বে নাকি ফ্লোচার্টই পড়বে নাকি প্রশ্নের উত্তর পড়বে, কিছু কি জানো? জানো না, তাই সবটাই প্রিপারেশন নিতে হবে। এরকম করে পড়তে হলে তোমাকে রিড দ্য প্যাসেজ ফার্স্ট টু লাস্ট উইথ মিনিং,
ধরো তুমি কোনো একটা প্যাসেজ পড়োই নি, ওই প্যাসেজ থেকে সামারি পড়তে বলছে, তোমার জন্য খুব টাফ হয়ে যাবে পুরো প্যাসেজ পড়ে সামারি, তুমি জানো সামারি লিখতে এতটুকু সময় তুমি তো পাবা না পরীক্ষা হলে। এই জন্য তোকে বাসাতে কি করতে হবে, প্রথমত প্যাসেজটা ফার্স্ট টু লাস্ট খুব সুন্দর করে মিনিং করে পড়তে হবে, যাতে করে পরীক্ষার হলে প্যাসেজ দেখেই বোঝা যায় যে এটা কোত্থেকে শুরু কোত্থেকে শেষ হয়েছে। এখন ধরো তুমি পরীক্ষায় ন্যানসন ম্যান্ডেলার পুরো প্যাসেজটাই তুমি বাসা থেকে পড়ে গেছো উইথ ফার্স্ট টু লাস্ট, এবং পুরো প্যাসেজের একটা সামারি করে গেছো, কিন্তু পরীক্ষায় না পুরো প্যাসেজ পড়বে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়ে না, অর্ধেক আকারে পড়ে। যে প্যাসেজগুলি ছোট সেগুলো পুরোটা পড়তে পারে। তো একটা পুরো প্যাসেজের যে সামারি হয়, একটা অর্ধেক প্যাসেজের সামারি কি সেম হবে? অফকোর্স ডিফারেন্ট কিছু একটা হবে, তাই না? সামারি মুখস্থ করাও যাবে না, তোমাকে আগে বুঝতে হবে যে রুলস গুলো বলেছে গতকালকে থেকে, সেই রুলস গুলো ইউ হ্যাভ টু স্ট্রিক্টলি মেনটেন, নাহলে আমি কেটে দেবো, শূন্য দিয়ে দেবো। তো এটা একটা গেল। তারপরে বলছে আন্ডারলাইন কিওয়ার্ডস, ও জিজ্ঞেস করছে ভাই কিওয়ার্ডস বলতে কি? কিওয়ার্ডস বলতে হচ্ছে মূল মূল শব্দগুলো, যে শব্দগুলো মূলত প্যাসেজটাকে রিপ্রেজেন্ট করছে। যেমন ন্যানসন ম্যান একটা কিওয়ার্ডস বলতো অ্যাপারথিড, তাই না? তারপরে হচ্ছে তিনি একজন হচ্ছে লিডার ছিলেন, কেমন লিডার ছিলেন তিনি? তিনি ব্ল্যাক লিডার, অ্যাপারথিড, তাই না? ক্যারিসমেটিক লিডার, ইমানসিপেশন, এই ওয়ার্ডগুলো কিওয়ার্ডস না? এই ওয়ার্ডগুলো মূলত প্যাসেজটাকে রিপ্রেজেন্ট করছে। তারপরে দেখো লেখা আছে মেক দ্য লিস্ট অফ দ্য মেইন পয়েন্টস, এই দুটো মিলে একটা পয়েন্টকে আমরা নির্দেশ করতে পারি। তো চেষ্টা করতে হবে ন্যানসন ম্যান্ডেলা, যেমন ওখানে আছে ন্যানসন ম্যান্ডেলা ব্রিং ডাউন দ্য অ্যাপারথিড while অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার। তারপরে তুমি চিন্তা করো ন্যানসন ম্যান্ডেলা কি করেছিলেন, অ্যাপারথিডটাকে ভেঙে ফেলেছিলেন বা কমিয়ে এনেছিলেন, তাও আবার কি শান্তিপূর্ণ উপায়, ইন আ পিসফুল ওয়েতে, বা অ্যাভয়েডিং সিভিল ওয়ার। এই লাইনগুলো কি মেন লাইন না? এই মেন লাইনগুলো তোমাকে বুঝতে হবে। তুমি দেখো কিওয়ার্ডস গুলো কি হতে পারে, আমি একটা পয়েন্টে গেছিলাম, এই যেমন একটা এইরকম টাইপের কিওয়ার্ডস হতে পারে, যে এই প্যাসেজটা পড়ে তুমি কি পয়েন্টস গুলো বুঝতে পেরেছো। এটা হচ্ছে আসলে এক একটা প্যাসেজের এক এক রকম পয়েন্টস গুলো আলোচনা, তো এই জন্য এটা আমি তুলতে নিষেধ করলাম আর কি, এটা মিলবে না সবসময়। তো এই যে মেক অনেক সময় পয়েন্টস আকার হতে পারে, বা তোমার হচ্ছে ওয়ার্ড গুলো হতে পারে, এটা একটা পেন্সিল দিয়ে, অথবা হচ্ছে আর কি বলবো, মানে এত বাজে পাতা তোমাদের টেক্সট বইগুলোর, এতই বাজে, এই যে ফটোকপি করে পড়া মানে আরো ভালো, পিডিএফ নিয়ে খুবই বাজে অবস্থা, যে তুমি যে দাগাবা একদম বাজে বাজে লাগে দেখে। যে অনেক সময় 2-3 কালি হয় না, তুমি গ্রিন কালার ইউজ করতে পারবে না, কেমন যেন লাগবে, একদম বিশেষ শব্দে পচা পাতা দিয়ে বানানো হয়েছে আমাদের বইটা। তারপরে দেখো মেক সেন্টেন্স উইদিন উইথ দ্য কিওয়ার্ডস, ইউ শুড প্র্যাকটিস ইট রেগুলারলি। এটা কেন? বিশেষ করে তোমরা যারা আর্টসে পড়ো তাদের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ যারা ঢাকা আর্টসের তো ম্যাক্সিমাম স্টুডেন্ট টার্গেট থাকে ঢাকা ভার্সিটির রিটেন পরীক্ষায় সেন্টেন্স মেকিং থাকে। এখন তোমাদের বলি, আমরা যারা ছোটবেলা থেকে ন্যারেশন করে আসছি না, প্যাসেজ ন্যারেশন, তোমরা কি শুরুতে প্যাসেজ ন্যারেশন শিখেছো নাকি ব্রোকেন ন্যারেশন শিখেছো? দেন আস্তে আস্তে প্যাসেজে গিয়েছো না? কারণ তুমি সেন্টেন্সই মেক করতে পারো না, তুমি সামারি লিখবা কেমনে? তুমি প্যারাগ্রাফ লিখবা কেমনে? তুমি ভালো করে স্টোরি লিখবে কেমনে? এই জন্য প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আগে শিখতে হবে। হ্যাঁ, যে হচ্ছে তোমার কিভাবে সেন্টেন্স গুলো মেক করতে হয়। আমাদের সেন্টেন্স মেকিং এ ভুল হয়, আমার তো একটা প্যারাগ্রাফ লিখতে ভুল হবেই, খুব স্বাভাবিক। এত সময় তো সায়েন্সের গুলোর নাই, তো সেই জায়গা থেকে পড়তে পড়তে মোটামুটি দেখবা। আচ্ছা ধরো বললে এরকম ন্যানসন ম্যান্ডেলা গাইডেড দিকে আমি একটা সেন্স মেক করতে পারি, ইমানসিপেশন পারি, তোমার যদি মনে হয় না হবে না, তাহলে তোর দ্বারা সামারি লেখা হবে না। আমি বলি আমার লাগবে না ভাই 10 মার্ক, এত কাহিনী করতে পারবো না। তো সামারি 10 মার্ক গেল, তো ফ্লোচারে 10 মার্ক গেল, উইথ ক্লো আছে উইদাউট ক্লোজ, এই তোর জীবনটা বাদ দিতে 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 তুই মার্কস পেলি 152। এও তুই সেকেন্ড বারে খুব ভালো পারিস, নাম্বার পেলি 90, 52 আর তোকে 10 মাইনাস কথা হলো 10 থেকে 62, তোর প্লাস হবে? হবে না, মাইনাস চলে আসবে, এ মাইনাস চলে আসবে। বুঝতে পেরেছো? এই জন্য একটু গুরুত্ব দিও। আমি জানি তোমার প্রথম অনেক ভুল হবে, আমি এগুলো তোমাদের খাতাগুলো ছবি তুলবো, ছবি তুলে আমি তোমাদের স্ক্রিনে দেখাবো, তোমাদের একটু লজ্জা লাগবে, বাট প্লিজ ট্রাই করো। গতকালকে থেকে যে পয়েন্টস গুলো ধরতে পেরেছো, পয়েন্ট করে লিখো, অ্যাটলিস্ট মানটা বাড়বে। কিন্তু ওই যে ধুর পারবো না, প্রথম থেকে 1 লাইন তুলবো, শেষের থেকে 2 লাইন তুলবো, এগুলো করো না প্লিজ। বেসিক রুলস গুলো, যেমন ফ্লোচার্টে তোমরা আমাকে একটা লিখে জমা দেওয়ার কথা ছিল, দিয়েছো? কে থেকে? থেকেই ন্যানসন ম্যান্ডেলা থেকেই? না
ন্যান্সি ম্যান্ডেলা থেকে তোমার লিখেছো? তো আমি নাকি প্যাসেজ পড়াই নাই, তুমি আবার তোমার লিখলে কেমনে তাহলে? তোমরা এমন কেন, তোমরা বলবা না আমাকে? ইয়াটা মিস হয়ে গেল না, মানে আমি তো জিজ্ঞেস করি বলো কি পড়াবো, আমি তো এভাবে জিজ্ঞেস করি প্রতিদিন, তোমরা আমাকে বলবা না যে ভাই আমাদের পুরো প্যাসেজ শেষ হয়নি? মানে আমি যেটা পড়াই আমার অনেক প্ল্যানিং করে করে লেকচার গুলো করা। এই যে সামারিটা পড়ালাম, আমি যে তোমার এখন দেখাবো, তুমি তো প্যাসেজটাই পড়ানি, আমি কি দিয়ে দেখাবো এখন? সব সময় তো মনে থাকে না, অ্যাটলিস্ট ব্যাচে বলতে হবে কাউকে যে ভাই এটা পড়েন, বা সেদিন আগে বলতে পারতা ভাইয়া আমরা তো ইয়াই করিনি। তোমার গেটিং ম্যারিড আর্লি এটা শিখো নাই? ওখান থেকে তো লিখেছো। দিয়ে আরেকটা হচ্ছে ফ্লো চার্ট। আই এম সরি ফর দিস, বাট আমি এটা পড়াচ্ছি, তোমাদের খাতা টাতা সব দেখা আছে, সমস্যা নেই। যাই হোক, আমি এটা পড়িয়ে আবার তোমার সামনে এটা বোঝাবো না। হ্যাঁ, আসলে আমার না একটা লম্বা ক্লাস দরকার তোমাদের সাথে, এই ধরো 1.5 ঘন্টা একটা ক্লাস যদি পাই, তা তোমাদের শুক্রবারে করবা? এই শুক্রবার? আচ্ছা, আমি পরে শুক্রবার করবো। এই শুক্রবার আমার একটু ব্যস্ত থাকতে পারে আমার অ্যাডমিশনে, আমি একটা লম্বা ক্লাস দিয়ে তোমাদের যার যা টুকটাক কোয়ারি আছে যে ভাই এটা এটা সবাই প্রশ্ন করবা, একই সাথে সামারি, ফ্লো চার্ট, এগুলো তো শেষ, এগুলো তো মেইন ব্যাপারগুলো, এগুলো নিয়ে প্রশ্ন করো। হ্যাঁ, ওকে, দেখো। সো মেক সেন্টেন্স উইথ কিওয়ার্ডস, এটা তো বললাম। ইউজ কানেক্টরস, তোমাকে এখানে সুন্দর সুন্দর কানেক্টরস গুলো ইউজ করতে হবে। কানেক্টরস কেমন তোমরা তো বুঝোই, অ্যাজ, সিন্স, বিকজ, দ্যাট ইজ হয়, ডাজ, সো, অ্যান্ড হ্যান্স, এবং তাই, এইভাবে সুন্দর সুন্দর কিছু কানেক্টরস গুলো পাওয়া যায়। আবার কিছু ফ্রেজ ইউজ করে কানেক্ট করতে পারো, যেমন যদি এরকম বলি যে হচ্ছে বাই ডিন্ট অফ হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা, বাই ডিন্ট অফ হিজ, বাই ডিন্ট মানে গুণে, বলে বা দ্বারা, এটা একটা সুন্দর কানেক্টার্স না? তাহলে ন্যানসেন ম্যান্ডেলার হচ্ছে প্রেস্টিজ এবং অনন্য প্রতিভা দ্বারা হি গট সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এই যে তুমি ইউজ করলা বাই ডিন্ট অফ, দ্যাট ইজ হয়, হ্যাঁ দ্যাটস, তারপরে তুমি বললা যে বিকজ অফ, এই টাইপের সুন্দর সুন্দর কানেক্টার্স গুলো ইউজ করতে তোমাকে শিখতে হবে। এই কানেক্টার্স গুলো সেন্টেন্সের সৌন্দর্যকে বৃদ্ধি করে। আউটলাইন দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, বলতো ভাইয়া আমি কিভাবে আউটলাইন করবো? আউটলাইন দ্য মেইন, আমি আউটলাইন বলতে আসলে কি বুঝি? এর ব্যাপারটা হচ্ছে আমি তোমাদের ন্যান্সেন ম্যান ধরো 30 লাইনে একটা প্যাসেজ পড়াবো তোমাদের, তুমি কি, আমি যদি বলি যে রিজন আমাকে বল 30 লাইন, তুমি কি বলবা 30 লাইন? না, মেইন মেইন আইডিয়াস গুলো বলবো। ভাইয়া এই মূলত হচ্ছে একজন ব্ল্যাক লিডার ছিলেন, ইনি মূলত অ্যাপার্থিডের এগেনস্টে যুদ্ধ করেছেন, বিশেষ করে তিনি হোয়াইট ডমিনেশন না, শুধু হোয়াইট ডমিনেশন না, তিনি ব্ল্যাক ডমিনেশনের বিরুদ্ধে আসলে স্ট্রাগল করেছেন। তিনি আসলে একটা জাস্টিস চাইতেন, একটা সমতা চাইতেন, একটা ডিসক্রিমিনেশন ফ্রি সোসাইটি চাইতেন। এই জন্য তাকে অনেক বছর জেলে যেতে হয়েছে। তার 30 বছর তার যৌবনের পুরো সময় তিনি কাটিয়েছেন, এবং তিনি আস্তে আস্তে জেল থেকে তিনি বের হলেন, আন্দোলন সফলতার দিকে গেল। সেই সাথে দেখা যাচ্ছে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি পরবর্তীতে ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিলেন। এই যে এই টুকটাক জিস্ট লাইনগুলো বলছে না, এটাকে বলা হয় মেইন মেইন আইডিয়াস অফ দ্য প্যাসেজ। বি শিওর টু ইউজ ইউর ওন ওয়ার্ড, যখন তুমি লিখবা চেষ্টা করবা নিজস্ব ওয়ার্ড, এই যেগুলো বলছিলাম প্যারাফ্রেজ করতে শিখতে হবে তোমাকে আস্তে আস্তে, এটা একবারে সম্ভব না, ইটস ভেরি নর্মাল। আস্তে আস্তে ভুল করবা, শেখার জন্য তুমি এখানে এসছো। হ্যাঁ, কিন্তু চেষ্টা করো যতটুকু পারো সিনোনিমাস ইউজ করতে। মাস্ট হ্যাভ অনলি অন সিঙ্গেল প্যারাগ্রাফ, অবশ্যই ভাই প্লিজ আল্লাহর হস্তে একটা প্যারাগ্রাফ করো। ওই যে আমি 3টা পয়েন্ট দেখাইছি না, মাথা ঢুকে গেছে ভাইয়া, ইন্ট্রো পার্ট, মেইন বডি, আর হচ্ছে কি কনক্লুশন। ও শুরু করবে এতটুকু লিখলো, ইন্ট্রো পার্ট, দ্য গ্যাপ, দ্য মেইন বডি, দ্য গ্যাপ, দ্য কনক্লুশন, একটা কম্পোজিশন হয়ে যায় এটা একটাই প্যারাগ্রাফে। এই যে একটাই প্যারাগ্রাফে এখানেই ইন্ট্রো পার্ট, এখানেই মেইন বডি, এখানেই, বুঝতে পেরেছো? অনলি অন সামারি, মাস্ট হ্যাভ অনলি অন সিঙ্গেল প্যারাগ্রাফ, এই সিঙ্গেল প্যারাগ্রাফের মধ্যেই তোমাকে সীমাবদ্ধ থাকা লাগবে, অনলি ওয়ান সিঙ্গেল প্যারাগ্রাফ। যদি গ্যাপ দিয়েছো তো আমি মার্কস কেটে দেবো না, একবারে একটাই প্যারাগ্রাফে লিখবা সুন্দর করে করে। এবং আমি তোমাদের কিন্তু প্রেজেন্টেশন স্টাইলও দেখাইছিলাম যে এমন কাজ করে যেন পুরো পুরো খাতায় ভর্তি হয়ে যায়। কেউ কেউ খাতা ভর্তি করে আবার নেক্সট পেজে চলে যায়, মনে করে যত লিখবো তত মার্কস পাবো। ওই এটা জানা, যত কমে তুমি লিখবা তত ভালো একটা মার্কস পেতে পারো। কম বলে ওরকম করো না, আই হ্যাভ এ ব্রাদার, হিজ নেম ইজ আসিফ, হি ইজ আ ডক্টর, এরকম না। শর্টেনিং টেকনিক ফলো করে করে, শর্টেনিং কি হয়, একই তথ্য কিন্তু কম কম দেখায়, এটা
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ডু নট ইউজ ফার্স্ট অর সেকেন্ড পারসন, ইউ মাস্ট ইউজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ যে সামারি গুলো ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসনে দেওয়া আছে, তুমি ওগুলো কখনোই ফার্স্ট পারসন সেকেন্ড পারসন লিখতে পারো না। যেমন বঙ্গবন্ধু প্যাসেজে স্টার্ট হয়েছে ভাইরা আমার দিয়ে, ডিয়ার ব্রাদার্স, আই স্ট্যান্ড ইউ, আই স্ট্যান্ড বিফোর ইউ উইথ আ গ্রিফ অফ হার্ট ওভারফ্লোয়িং, এভাবে শুরু হয়েছে। এখন শুরু করেছে ডিয়ার ব্রাদার্স, আই স্ট্যান্ড বিফোর ইউ, তার মানে ও নিজেই বঙ্গবন্ধু হয়ে গেছে। তো এটা কি সম্ভব? আমেরিকোর নামে একটা প্যাসেজ আছে, ওইরকম স্টার্ট বলে এরকম যে মাই নেম ইজ আমেরিকো, আই এম 13 years old, আই লিভ ইন দ্য স্ট্রিট অ্যালোন, হ্যাঁ, মাই মাই মাদার সেপারেটেড ফ্রম মাই ফাদার, এরকম ভাবে প্যাসেজগুলো শুরু হয়েছে। আর তুই সামারি লিখলে হবে, ওই যে অভ্যাস খারাপ আছে প্রথম থেকে, মাই নেম ইজ আমেরিকো অ্যান্ড আই এম 13 years old, তুই আমেরিকো, তুই রাস্তায় থাকিস, বলো তো কোন টাইপের ননসেন্স মার্কাগুলো লিখে। তারপরে তোমার দেখবা ব্রজেন দাস তার পার্সোনাল হচ্ছে ডায়েরি থেকে তিনি বর্ণনা করছিলেন, আমি সাঁতার কেটেছি 7 মাইল, বা আমি ফ্রান্স থেকে ইংল্যান্ডে সাঁতরে গেছি, এই কথা ঠিক আছে। ভাবখানা আমার নিজেও ব্রজেন দাস হয়ে গেছে, লেখা শুরু করছে। এই টাইপের কখনোই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পারসন লেখা তেমন থার্ড পারসন করে বলো আমেরিকো আর 13 years old বয় লিভড ইন দ্য স্ট্রিট, চাইলে হবে বলো, তুমি কেন আমেরিকো হতে যাবা? এই জন্য কখনোই, এখন তুমি বললো ভাই আপনি যে লিখছেন আবার বাট ইউ ক্যান ইউজ ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, কখন? আমাদেরকে নিয়ে লেখা আছে, আমাদের সোসাইটিকে নিয়ে লেখা আছে, আমাদের দেশকে নিয়ে লেখা আছে। যদি এমন হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারো, তাও আবার ফার্স্ট পারসন প্লুরালে। আর দিলি সেকেন্ড পারসনে, যে টিচার মানে ওকেই বলছিস তুই। So never first, you cannot use first or second person, you must have used third person. হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল। সামারি ক্ষেত্রে তুমি যদি এতগুলো বিষয় মেনটেন করতে পারো, কিছু না বুঝলেও তুমি 2 মার্ক হলে তুমি এক্সট্রা বেশি পাবাই, তুমি যদি এই রুলস গুলো মেনটেন করো। না 2 মার্ক 10 তো 10 দিবে না, 10 নর্মালি তোমার আগে 4-5 পাইতা, এটা এই নিয়মগুলো ফলো করার পর দেখবে তখন 6-7 পাচ্ছ। সো এই ছিল মোটামুটি সামারি। মাথা খারাপ হতে পারে, কেমন লাগতে পারে, বাট এটাই আসলে সামারি লেখার সবচাইতে উত্তম একটা পন্থা। না 9 দিবে ভালো করতে পারলে তুমি। আমি তোমাদের তো প্যাসেজ পড়াইনি, বাট একটু হয়তো আইডিয়া গ্রো হয়েছে, তাই না, যে নেলসন ম্যান্ডেলা সফল হয়েছেন এই অ্যাপাথিটা ভেঙে দিতে, তাই না? এটা একটা সামারি, তুমি চিন্তা করো, ভালো করে বোঝার ট্রাই করবে। হ্যাঁ, যে একটা প্যাসেজ দেওয়া আছে যে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা from the shackles of apathy to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকা পরিচালিত করেছিলেন শ্যাকেলস অফ অ্যাপাথি, বর্ণ বৈষম্যের শেকল থেকে কোন দিকে, টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, একটা গণতান্ত্রিক একটা বহু গণতান্ত্রিক সোসাইটির দিকে। এবং এই জন্য তাই কি বলা হয়, অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, তাই কি বলা হয়, শান্তি ও সংহতির প্রতীক বলা হয়, যিনি কিনা হু কেম টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্ব জুড়ে জাস্টিসের জন্য যে স্ট্রাগল গুলো হচ্ছে, সংগ্রামগুলো ছিল, সেটাকে তিনি কি করেছেন, এমবডি করেছেন, বাস্তব রূপ দান করেছিলেন। এই সেন্টেন্সটা তুমি স্কিপ করে যাবা, দরকারই নাই, অন্যভাবে লিখবা। কি বুঝলে তুমি সেন্টেন্সটা পড়ে দেখো তো এখানে কি লেখা আছে। তো তোমরা যদি সামারাইজ শুরু করতা তো বলতা দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট নেলসন ম্যান্ডেলা। আমি মনে হয় জানি না যে নেলসন ম্যান্ডেলা প্যাসেজটা, হু গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য সাইকেলস, এনে তুলে ঠাস করে চলে আসছে যেখানে আই হেট রেস ডিসক্রিমিনেশন, যেটা আমি স্ট্রিক্টলি নিষেধ করলাম যে কোটেশন মার্কা কোনো লেখা যাবে না। তুমি শুরু করলা কি কোটেশন দিয়ে, আবার তুমি বুঝতে পারছো আমার ভুলগুলো কোথায় কোথায় গিয়ে করো। আবার এখান থেকে যে উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভ আ পলিটিক্যাল এমানসিপেশন, আমি তো জানি, আমি তো পার করেছি ওই সময়, আপনি এভাবে লিখতে তোর মতো করে। তারপরে লাস্টে দিয়ে দিলা হি ফরমাই লেফট পাবলিক প্লেস, শেষ। মাঝখানে কত তথ্যই চলে গিয়েছে। এবার তুমি এতটুকু থেকে এতটুকু করবে, তুমি এটাকে পড়ে দেখো তো, এটুকু পুরো প্যাসেজটাকেই তোমার রিপ্রেজেন্ট করছে যে নেলসন ম্যান্ডেলা। আচ্ছা সময় আছে কিছুক্ষণ, আমি পুরো প্যাসেজটা পড়িয়ে দিই, তাহলে এটা আমার বুঝতে সুবিধা হবে। বেশিক্ষণ না, 10 মিনিট নিচ্ছে, তুই আজকে কান ধরে দাঁড়ায় থাকবি। আচ্ছা পড়ে দিচ্ছি, হ্যাঁ তাহলে এখান থেকে তাহলে এটুকু তো বুঝতে, এই লাইনটুকু না, দেখো ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades,
তাকে প্রায় 30 বছর মানে 3 দশক হচ্ছে কারাবরণ করতে হয়েছিল ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। তার এই লড়াইয়ের জন্য কাদের বিরুদ্ধে? হোয়াইট মানে সংখ্যালঘু শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গদের বিরুদ্ধে। মানে আফ্রিকায় হচ্ছে কি শ্বেতাঙ্গর ইয়ার হচ্ছে ব্ল্যাক দুজন মানে কৃষ্ণাঙ্গ, তো কৃষ্ণাঙ্গরাই বেশি ছিল আর শ্বেতাঙ্গরা কম ছিল। তারপরে শ্বেতাঙ্গরাই মূলত কৃষ্ণাঙ্গদের শোষণ করত। খুব বাজে হবে এই ঘটনাগুলো তো আমি তোমাদের প্রথম দিনে ইন্ট্রো ক্লাসে বলেছি আর কি। তো এই জন্য কি হয়েছে, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। ম্যান্ডেলা কখনোই তার দৃঢ় মনোবল হারান নাই টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। তার স্বজাতির মুক্তি কামনার জন্য তিনি কখনোই তার দৃঢ় মনোবলটা হারান নাই। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন টু ব্রিং ডাউন, ভেঙে ফেলবেন, অথবা ব্রিং ডাউন মানে ভেঙে ফেলা অথবা কমে ফেলা, টু ব্রিং ডাউন অ্যাপার্থিড। টু ব্রিং ডাউন অ্যাপার্থিড মানে কি, তিনি হচ্ছে এই বর্ণ বৈষম্যকে ভেঙে ফেলবেন, হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, এবং তিনি এটাও তিনি কনসার্ন ছিলেন যাতে করে গৃহযুদ্ধ লেগে না যায়। এর মানে হচ্ছে কি, গৃহযুদ্ধ লেগে না যায় অর্থাৎ তিনি আন্দোলনটা এমনভাবে করেছে রক্তপাত যাতে না হয়, গৃহযুদ্ধ যেন লেগে যায়, অর্থাৎ কি পিসফুল ওয়ে, শান্তিপূর্ণ উপায়। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা হেল্পড হিম উইথ দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তার হচ্ছে মর্যাদা এবং তার অনন্য প্রতিভা, ক্যারিজমা মানে হচ্ছে কি অন্য প্রতিভা অথবা সম্মোহনী ক্ষমতা অথবা জাদুকরী ক্ষমতা। যেমন বঙ্গবন্ধুকে কি বলা হয়, ক্যারিজমেটিক লিডার বলা হতো। তিনি যেমনই হোক না কেন বা তিনি কথা বললে লোকজন দাঁড়ায় শুনতো। বুঝতে পেরেছো? এটা একটা। সো নেলসন ম্যান্ডেলা ওয়াজ লাইক দ্যাট, যে তিনি কথা বললে সবাই শুনতো। আচ্ছা, এই কথাগুলো আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি। আচ্ছা দেখো, যখন তিনি প্রেসিডেন্ট নির্বাচন, যে কেউ ক্যাপ্টেন নির্বাচিত হোক আর প্রেসিডেন্ট নির্বাচিত হোক বা চেয়ারম্যান নির্বাচিত হোক, তখন তাকে জাতীয় উদ্দেশ্যে একটা বক্তব্য দিতে হয় না? তো তিনি তো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তাকে জাতীয় উদ্দেশ্যে বক্তব্য দিতে হবে। এই বক্তব্যকে বলা হয় অ্যাকসেপ্টেন্স স্পিচ। ঠিক আছে, মানে অভিবাদন বক্তৃতা। তো তিনি অভিবাদন বক্তৃতা এই কথাগুলো বলছিলেন যে আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি ঘৃণা করি কাকে? রেস বর্ণ বৈষম্যকে, জাতি, রেস মানে কি জাতি, জাতি বৈষম্যকে মোস্ট ইন্টেন্সলি, একদম গভীর ভাবে, ইন্টেন্স মানে কি গভীর, তাহলে মোস্ট মানে প্রচন্ড ভাবে ঘৃণা করি, অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এটা যে আদলেই হোক না কেন আমি এটাকে ঘৃণা করি। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি এটার জন্যই আমি কি করেছি, আমার পুরো জীবন লড়াই করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি যুদ্ধ করতে থাকবো, অ্যান্ড উইল ডু সো, এবং করতেই থাকবো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, যতদিন না পর্যন্ত আমার দিন শেষে আমি মারা যাই। ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, ম্যান্ডেলার কথাগুলো তার অ্যাকসেপ্টেন্স স্পিচ করতে বলছিলেন, অন বিকামিং সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। তিনি যখন সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তখন তিনি কথাগুলো বলছিলেন ইন 1994 সালে। তিনি আরো কিছু কথা বলছেন, কোটেশন দেওয়া মানে বক্তা কথা বলছে, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য wounds হ্যাজ কাম। তো বলছে আমাদের এত বছরে যে ক্ষত সৃষ্টি হয়েছে, ক্ষত বলতে এখানে মেটাফরিক করা হয়েছে, উপমা দেওয়া হয়েছে। হ্যাঁ, কারো হাত পা ভেঙেছে, কারো হৃদয় রক্তক্ষরণ হয়েছে, কেউ কত বৈষম্য শিকার, সবগুলো মিলে তিনি কি বলছেন, আমাদের যে ক্ষতগুলো হয়েছে সেই ক্ষত থেকে আরোগ্য, হিলিং মানে কি আরোগ্য লাভ করা, সেই ক্ষত থেকে আরোগ্য লাভ করার সময় এখন আমাদের এসেছে। দ্য মোমেন্ট, আমরা এমন এক সময় এসেছি, টু ব্রিজ দ্য চ্যাজমস, টু ব্রিজ দ্য চ্যাজমস মানে যে ফাটল সৃষ্টি হয়েছে, এই ফাটলটা কি করেছে, আমাদেরকে পৃথক করেছে, হ্যাজ কাম মানে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের মধ্যে যে পৃথকটা করেছে, এই পৃথক করবে আমাদের মধ্যে যে ফাটলটা সৃষ্টি হয়েছে, সেই ফাটলটাকে জোড়া লাগানোর সময় এখন এসছে, ব্রিজিং করার সময় এখন এসছে। তিনি বলছেন, উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভ আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, অবশেষে আমরা আমাদের কি করলাম, আমরা আমাদের রাজনৈতিক মুক্তি পেলাম। ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। ম্যান্ডেলা কি করেছিলেন, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন 1993 সালে। অ্যাজ অ্যান অনার, সম্মান স্বরূপ, হি শেয়ার্ড উইথ এফ.ডব্লিউ. ডি ক্লার্ক, সম্মান স্বরূপ তিনি এটা এফ.ডব্লিউ. ডি ক্লার্কের সাথে কি করেছিলেন, শেয়ার করেছিলেন, যিনি কিনা কে ছিলেন, দ্য হোয়াইট আফ্রিকান লিডার,
দেখতে পাচ্ছ এখানে অপোজিট করা হয়েছে, সে জেইন এফ.ডব্লিউ.টি. ক্লার্ক, তিনি সেই হচ্ছে কি দ্য হোয়াইট আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রিড হিম ফ্রম প্রিজন, যিনি কিনা নেলসন ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্তি দিয়েছিলেন। তার মানে সবাই খারাপ হয় না, ভালো ছিল। 3 years earlier, তোমাকে 30 বছর না, তাকে 27 বছরেই তিনি জেল থেকে বের করতে সক্ষম হয়েছিলেন অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থিড, এবং তার সাথে আলোচনা করে, নেগোশিয়েট মানে কি আপোষে মিটমাট করা, আলোচনার মাধ্যমে মিটমাট করা, অ্যান্ড এন্ড অফ অ্যাপার্থিড, এবং তখনই কি হয়, বর্ণ বৈষম্যের সমাপ্তি হয়। Mandela went on to play a prominent role on the all stage, বের হওয়ার পরপরই অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, তিনি কিন্তু হচ্ছে বিশ্বমঞ্চে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে চলেছিলেন, কি হিসাবে, মানে মানবতার প্রবক্তা হিসেবে, মানবতার প্রবক্তা বা সমর্থনকারী হিসেবে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট। ইন দ্য ফেস অফ, এটা করতে গিয়ে কি করতে হয়েছে, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, তাকে নানান বাধার মুখে পড়তে হয়েছে। বাধাগুলো কি কি, রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রেপ্রেশন টু এইডস, রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডস এর মোকাবেলা পর্যন্ত তাকে করতে হয়েছে। এই সময় আসলে হঠাৎ করে আফ্রিকাতে এইডস এর দ্রুত ছড়িয়ে পড়ে। প্রচলিত আছে যে এটা ইচ্ছাকৃতভাবে এইডসটা ছড়িয়ে দেওয়া হয়েছিল তাদের জাতির মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য, আবার ভয় ভীতি দেখানো, যাদের যেন কাজ করতে না পারে। যে সবাই তো এইডস নিয়ে কি বা হয়ে গেল, তবে নেলসন ম্যান্ডেলার জন্য অনেক কাজ করেছে, না এটা নিয়ে ভয়ের কিছু নেই, এটা মানে তিনি তখনও জনগণের সাথে ছিলেন। এরকম নানান বাধার মধ্যে তাকে পড়তে হয়েছিল। তার মানে দেশ ও জাতির জন্য কাজ করতে হলে তোমাকে এই টাইপের বাধার সম্মুখীন হতেই হবে। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004। তবে কিন্তু মারা গেছেন? নো। একটা রাজনৈতিক ব্যক্তি সবসময় মাঠে থাকে না, জনগণের সাথে থাকে না। তো তার তো অনেক বয়স হয়েছে, তিনি প্রেসিডেন্ট সবকিছু হলেন, তিনি এখন আর চান না তার ক্ষমতা, তিনি চান তা দেশ এখন একটা পর্যায়ে এসে পৌঁছেছে, স্টেবল পর্যায়ে, তিনি এখন আর রাজনীতির মাঠে থাকতে চান না, তিনি এখন একটু একা সময় কাটাতে চান। আর আমাদের গুলা কাউয়া মরে যেছে, ধর শ্বাস প্রশ্বাস বের হয়ে যাবে, তাও এই যে ধর কাওয়া মরে গেছিল, ক্ষমতার বলে দেখার জন্য সুস্থ, সে খালেদা জিয়ার কথা বল, ওই ভাই হসপিটাল যেদিন শুনলো পতন, 2 দিন পরে বাড়ি চলে আসতে পারে। উনি রিয়েলি অসুস্থ ছিলেন, কিন্তু এই যে আনন্দ, আল্লাহ, এই যে এটা ফিল গুলো ধরো। আর নেলসন ম্যান্ডেলা কি, তার সুস্থ সবল মানুষ হওয়া সত্ত্বেও তিনি 2004 সালে তিনি তার জনজীবন ত্যাগ করতে চেয়েছেন। তবে তিনি একটা কথা বলে গেছেন এখানে, যে তার 66তম যখন বছর, তার 66তম বার্থডে আগে 2004 সালে তিনি আর কি জনজীবন ত্যাগ, মারা যান নাই, জনজীবন ত্যাগ করেছিলেন। and telling his adoring countrymen, adoring মানে কি আদরের, ভালোবাসার তার জনগণকে কিছু কথা বলে গেছিলেন এভাবে, যে ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদের ডেকে নেব। মানে ওর কথা হলো, আমাকে ডাকা দরকার নাই, যদি দেশ কোনো মানে বাজে কোনো মুহূর্তের মধ্যে যায়, আমাকে বলতে হবে, আমি নিজেই তোমাদের সামনে এসে আবার তোমাদের গাইড করবো। তুমি এই কথা লিখতে পারবে না, ডোন্ট কল মি, তোকে ডাকতে হবে, আমাকে ডাইকেন না স্যার, ওই জন্য কোটেশন বলা, যদি একান্তই দিতে হয় তাহলে ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য স্পিচ, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে তখন তোমাকে। বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড পাবলিক ফিগার্স, কিন্তু তিনি রয়ে গেছিলেন, রিমেইন মানে কি রয়ে গেছেন, বিশ্বের সবচাইতে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে তিনি রয়ে গেছেন। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল with an unwavering message of freedom, respect and human rights. Normally সেলিব্রিটিরা মেকআপ, লাইটস, নানান কারণে চকচক জল করে। নেলসন ম্যান্ডেলা একদম একদম কালো ছিল, তাই না, প্রচন্ড ব্ল্যাক, একবারে ব্ল্যাক, তারপর তাকে বলছে তিনি কিন্তু কি করতেন, জল করতেন। কিসের জন্য জল করতেন? কারণ যে স্পার্কলিং করতেন। কেন? কারণ তাকে দেখলেই কি আনওভারি মানে অবিচল একটা বার্তা পাওয়া যেত। কিসের বার্তা? মুক্তির বার্তা, মর্যাদার বার্তা পাওয়া যেত, মানবাধিকারের বার্তা। অর্থাৎ তিনি যেন হচ্ছে স্বাধীনতা, সম্মান এবং মানব মর্যাদার যেন কীর্তিমান দীপ্তি ছিলেন। ওকে, দিস ইজ নেলসন ম্যান্ডেলা। এটা অর্ধেক আছে, আর অর্ধেক বাকি আছে, বাকি অর্ধেক আমরা ওই ক্লাসে করলেও এই জাস্ট তোমরা এতটুকু আমি বলার পরে তুমি আবার যে দেখো বাসায় যে ভাইয়া যে বক করলো মিলে কিনা, তাহলে তোমাদের লিখা যে একটা সামারি কেমন হতে পারে, বা এই লেখাটা সামারি এবার তোমরা জাস্ট একবার পরে দেখো। নেলসন ম্যান্ডেলা সাকসিডেড ইন ডিসমেন্টিং অ্যাপার্থাইড ফ্রম সাউথ আফ্রিকা। বল, এই লাইনটা কোথাও লেখা আছে? হুবহু লেখা আছে,
বাট কথাটা কি এই প্যাসেজের বাইরে। দিস ইজ ইন্ট্রো লাইন, বুঝতে পেরেছো? এইটুকুকে বলা হয় ইন্ট্রো, এই এতটুকু কে বলা হয় ইন্ট্রোডাক্টরি লাইন। ওকে, এই লাইনটাকে সাপোর্ট দিতে হবে। এখন এই সাপোর্টিং লাইনটাকে বলা হয় কি, এই লাইনটাকে বলা হয় কি মেইন বডি। এখন উনি কি এমনি এমনি হুদায় হুদায় সাকসিড হয়ে গেছে? এটা করতে তাকে অনেক কাঠখোর পোহাতে হয়েছে না? এই কাঠখোর পোহাতে কি কি করতে হয়েছে দেখো। ফর, আমরা এটা কানেক্টরস ইউজ করছি। ফর দিস হি হ্যাড স্ট্রাগলড হোল হিজ লাইফ অ্যান্ড ইভেন হি বিকেম imprisoned for nearly 3 decades। এই জন্য তাকে তার পুরো জীবনই মোটামুটি কারাগারে কাটতে হয়েছে, এবং কি কত প্রায় 30 বছর তিনি কারাগারে কাটিয়েছেন। He laid his contribution to the struggle against white mind rule। তিনি দেখো তো খুব সুন্দর করে দেখো তো, এই কথা লেখা আছে কিন্তু এটা কিন্তু তাই আছে। তিনি কিন্তু তার মানে আন্দোলনগুলো কি করেছিলেন, সমন্বয় সাধন করতে পেরেছেন, আন্দোলনের গতিপথটা প্রয়োগ করতে পেরেছিলেন। এবং তাই বলছে হি লেড, এটুকু বলে নিজের শব্দে প্যারাফ্রেজ করা, হি লেড হিজ কান্ট্রিম্যান, তার জনগণকে তিনি পরিচয় দিয়েছেন কোন দিকে, সংগ্রামের দিকে। কার বিরুদ্ধে? হোয়াইট মাইনরিটির বিরুদ্ধে। ইনা কি উপায়ে? পিসফুল ওয়ে, যেখানে লেখা আছে while avoiding a civil war। বাই, এই যে কথাটা বলছিলাম, বাই ডিন্ট অফ হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা he became an icon of peace and democracy across the world। খেয়াল করো ভালো করে, এখানে কিন্তু across the world বলে যায় না, icon of peace। দেখো around the world, around the world, across the world একই রকম সিনোনিমাস। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো he became an icon of peace and democracy across the world। He got Nobel Peace Prize in 1993। He also became the first black president। তুমি চিন্তা করছো, আমি তোমাদের একটা বলতাম যে you have to maintain the sequence। দেখো আগে 93 সালে, দেন আবার 94 সালে কথা দিয়েছি, বুঝছো? তো ব্ল্যাক প্রেসিডেন্ট ইন সাউথ আফ্রিকা, তুমি চাইলে সালটা দিতে পারো, 1994 দিতে পারো। এবার দেখো এই যে এতটুকুর মধ্যে তুমি খেয়াল করো তো, পুরো প্যাসেজের তার যে অ্যাক্টিভিটিস, যে অ্যাচিভমেন্ট সবগুলো ফুটে উঠেছে না? সবটাই ফুটে উঠছে। অ্যান্ড এখন তোমাকে তো আর বেশি লিখতে পারবে না, তোমাকে তো শেষ করতে হবে, তাই না? এইটাকে বলা হয় কনক্লুশন লাইন। কনক্লুশন লাইনটা এমনভাবে করতে হবে যাতে এমনটা না হয় যে শেষ হইয়াও হইল না শেষ, রবীন্দ্রনাথের ছোট গল্পটা যেন না হয়ে যায়, পরে যেন মনে হয় যে শেষ শেষ যেন ফিলটা হয়। তুমি দেখেন, দেখো হি ফর্মালি রিটায়ার্ড ফ্রম পলিটিক্স ইন 2004 but remained as a symbol of democracy and the most respected public figures and political leaders as well। এখানে and this is হচ্ছে এক্সাক্ট, এটা লেখেন 10-এ 10ই পাবো। আমি বলবো ভাই আরো তো সম্ভব না, আমরা পারবো না। ভাই পারবা, ভাই একটু সময় নাও, আস্তে তোমাদের যে লেকচার গুলো দেওয়া হয়েছে সেগুলো যে আবার পুরো দেখে চেষ্টা করবা, একবার না হোক, দুবার, তিনবার, চতুর্থবার, পঞ্চমবারের বার হবে, ষষ্ঠবারের বার হবে, বাট হবে ইনশাল্লাহ। খুব হয়ে লিখতে হবে, তোমার কে বলছো, তুমি ইচ্ছে তারা ভালো লিখতে পারো। ওকে, সো দ্যাটস অল। আমরা আগামী ক্লাসে আমাকে মনে করে দিবে ভাই আপনি ন্যান্সার ম্যানের প্যাসেজটা পুরোটা পড়াবেন।